সাজাসহ প্রায় 5টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক কামাল প্রধান গ্রেপ্তার। জানা যায়, বন্দর থানাধীন বাগবাড়ি এলাকার আবুল প্রধানের ছেলে কামাল প্রধান নিজেকে কখনো সাংবাদিক, কখনো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করে আসছে। অন্যের জমি দখল, জাল দলিল সৃজন, বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, ব্যাংকের ঋণ খেলাপি, সমাজের বিশিষ্ট জনদের নিয়ে অপপ্রচার ও ব্ল্যাকমেলিং সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে মানুষদের হয়রানি করছে। এছাড়াও আর্থিক সুবিধা আদায়ের জন্য মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করছে সাধারণ ও নিরীহ মানুষদের। এমন বেশ কিছু অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জের কয়েকটি থানায় ও আদালতে মামলা দায়ের করা হলে মামলাগুলো বর্তমানে বিচারাধীন রয়েছে। এর মধ্যে বাদী সোহেল রানার দায়ের করা মামলায় সেশন 886/19 সম্প্রতি নারায়ণগঞ্জের অর্থ ঋণ আদালত প্রতারক কামাল প্রধানকে 8 মাসের সাজা ও 5 লক্ষ টাকা জরিমানা করে রায় প্রদান করে। আমার ছেলের নাম সাজু। রায়ের পরপরই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। একই বিবাদীর আরেকটি মানহানি মামলা CR 591/19 কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি রয়েছে। কামালকে পূর্বেও কয়েকবার সিদ্ধিরগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ গ্রেপ্তার করেছিল। বর্তমানে সাজা পরোয়ানা সহ প্রায় 5টি মামলার ওয়ারেন্ট ইস্যু থাকার জন্য আত্মগোপনে চলে গেছে কামাল। ফেসবুক এবং জনসাধারণের কাছে বিদেশ আছে বলে প্রচার করে। চলুন এ বিষয়ে ভুক্তভোগীদের মুখে কিছু শুনি। দেশাই না নিতেও পারে না কে, ওরা আমার টাকা নিয়ে আর কি হয়রানি করতেছে, বলতেছে স্ট্যাম্প হয়েছে না, চুক্তিপত্র হয়েছে না, এই চুক্তিপত্র যাওয়া রইব, তুই চুক্তিপত্র করে মামলা করকা যা, আর তুই কারে কারে ধরত আইন প্রশাসন ধরবি দরগা পার্লামাতে করে পয়সা লইব। কত টাকা নিচ্ছে এই পর্যন্ত? এবার 15 লাখ টাকা নিচে, আর আপনার চুক্তিপত্র আছে 6 লাখ টাকা। কত সালে নিচ্ছে? প্রায় 2 বছর চুক্তিপত্র লেখা আছে। 15 লাখ টাকা দিছি, কইছে আমার ছেলের বিদেশ নিব, টাকা দিছি চাষারা সুলতান মাহমুদের অফিসে, কইছে 3 মাসের মধ্যে বিদেশ নিব, না নিতে পারলে টাকা ফেরত দিয়ে দিব। এখন করে দেই দিচ্ছি না, এমন করতে করতে 1 বছর গেছে। তা টাকার লেগে আমার পলায় আরেকজন যাইতে গেছে, আমার পলার মাইর করছে, মাইর করে উল্টা আমাকে নামে মামলা দিয়া দিছে। তা আমরা সে গরিব মানুষ, আমার স্বামী ব্যান চালায় আনে, আমরা কিস্তি চালামু নামরা, আমরা এই সংসার চালবো না, হাজিরই তুমি কোটো গিয়া এই বাটপাড়ি সিটের বিচার কই করবো, আমরা কার কাছে যাবো? আমরা এই যে বছরকে বছর যে আমরা ঘুরতেছি, আমরা কোনো বিচার পাইতেছি না। মামলা দিছে আপনার নামে? এই যে একটা পোলা পাইন ফুলের মতন জীবনটা নষ্ট করে দিছে। আচ্ছা, আপনার এই কত লাখ টাকা পাবেন? 15 লাখ টাকার কাছে পামু। আচ্ছা, বাগে বাগে দিছি। আচ্ছা, উল্টো কি আপনাদের নামে আর মামলা দিয়েছে? হ্যাঁ, মামলা দিছে। কি মামলা? কি মামলা দিয়েছে? আমার ছেলের নামে লুটপাট মামলা দিছে। আমার পোলা জীবনে কোনো মুক্তির কথা কয় না। আপনার মামলা দেন নাই? হ্যাঁ, আমার নামও দিছে। আমরা ছেলে রাজুবটি কেউ দেখে নেই। হ্যাঁ, আমরা পরবর্তী যে ওনারা যেই করতেছে নষ্ট করতেছে বাড়ির মধ্যে থাকো যে কি জানি করা যে পাড়ায় নোটিশলা পাড়ায়, এবারে ওকে সামনে রোগ মামলা দিয়ে নাইলে আমরা ঘাই মারে লাইব। হ্যাঁ, আমরাও দিছি। কোম্পানির একজন গ্রাহক হিসেবে তার পরিচিতি লাভ করে, তো সে ভালো হিসাবে গ্রাহক হিসাবে আমার সাথে আসে। আসার পরে আমার কাছে এক পর্যায়ে সে জায়গার কথা বলে 5 লক্ষ টাকা নেয় আর কি। নেওয়ার পরে সেই 5 লক্ষ টাকা ভুয়া স্ট্যাম্প নিয়ে আসে। সেই ভুয়া স্ট্যাম্প আমরা রিসিভ করি না, ওই স্ট্যাম্প আমরা রিজেক্ট করে দিই। পরে উনি সঠিক স্ট্যাম্প আনার কথা বলে আর স্ট্যাম্প মানে নেয়। যাই হোক, ও চেক রাখছিলাম একটা 5 লাখ টাকার, সেই 5 লাখ টাকা মামলা করে আমরা দায়ের করি। সেই 5 লাখ টাকা মামলা দায়ের করার পরে আমরা মামলা দায়ের করার কারণে সে আমার বিরুদ্ধে তার নামে তার কিলঘুষি দিয়েছি এই নামে একটা মামলা করছে, তার বাড়ি ভাঙচুর করছি সেই নামে মামলা করছে, আরো 6-7 জন নামে মামলা আসামি একসাথে আমাদের ধরাই দিছে। কিন্তু যে 6-7 জন ছিল মামলা আসামি তাদেরকে আমি চিনিও না, আর সেই 6-7 জন লোকও কিন্তু আমাকে চিনে না, কিন্তু ওনারা আমার বের করছে। পরে দেখি যে ওনারা এক একজন এক এক ভুক্তভোগী তার পিছনে, কারো কাছ থেকে জমি আত্মসাৎ করছে, কারো বিদেশ বলে টাকা, বিদেশ পাঠাও বলে টাকা আত্মসাৎ করছে, বিভিন্নভাবে আত্মসাৎ করছে। এখন পরে দেখা যায় এক সময় আজকে সেই মামলা 19 সালের মামলা, 18 সালের মামলা, আজকে সেই রায় কিন্তু হয়েছে আরো 23 সালে রায় হয়েছে। সে 23 সালে কি করলো, আবার রায়ের পরে নিয়ম হচ্ছে রায়ের অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করতে হয় কোর্টে। সেই আপিল ঠিকই করছে, সেই কি করলো, সেই আপিল করছে 8 লাখ টাকা ব্যাংকে যে জমা দিল, সেই ব্যাংক স্লিপ চালান সব 2 নম্বর সিল জাল টাল কইরা সে জামিন নিয়ে গেছে কোর্ট থেকে। এখন কোর্ট ম্যাজিস্ট্রেট স্যারও অবাক যে এটা কিভাবে সম্ভব, আদৌ তো কখনো সম্ভব না যে কোনো টাকা না দিয়ে সে জামিনে চলে যাবে। এটা ম্যাজিস্ট্রেট স্যারও মানে অবাক হয়ে গেছে, উকিল সব অবাক হয়ে গেছে, যেটা নজিরবিহীন ঘটলো ঘটনা, যে করে টাকা না জমা দিয়ে সে জামিনে বেরিয়ে গেল। সেই জামিন আপিল কিন্তু করলো, দেখেন 1 বছরে আপিল মামলা আমি কন্টিনিউ রাখলাম, আমি আপিলে ফাইট করলাম,
সে আপিলে কিন্তু হাজিরও হয় নাই, তার লাপাত্তা সে। পরে এক পর্যায়ে আমি আপিল সে আদালত নিষ্পত্তি করে দিল, সেই আগের সাজাই, রায়ের সাজাই বহাল রাখলো। সেই বহাল রায়ের প্রেক্ষিতে সে আসামিকে ধরার জন্য আমি অনেক খোঁজাখুঁজি করে তার অবস্থান নির্ণয় করতে পারি না, কারণ একবার ঠিকানা তার বাগবাড়ির, একবার ঠিকানা তার জালকুড়ির, একবার ঠিকানা তার ঢাকা, মানে ঠিকানা পাওয়াটা খুবই টাফ, ডিফিকাল্ট। তারপর আমি কি করলাম, যে কোনো একটা মাধ্যমে, সোর্সের মাধ্যমে যেভাবে হোক একটা বার করছি ঠিকানা বের করে, আমি এই যে ফতুল্লা থানায় দিন অবস্থায় এই ফতুল্লা ঘাট থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আজকে সে এখানে সিদ্ধিগঞ্জ থানা আমরা নিয়ে আসছে। তো এর পথ হচ্ছে এটাই যে আজকে যে আদালতের সাথে সে প্রতারণা করলো, জনগণ যারা আছে তাদের সাথে, একাধিক মানুষের সাথে জমি সংক্রান্ত, জমি আত্মসাৎ এবং বিদেশের কথা বলে মানব পাচার করে টাকা আত্মসাৎ করা এবং মানুষকে চরিত্র হরণ করা। যেমন তার কয়েকটা পত্রিকা আছে যে পত্রিকাগুলোর কোনো আপনার নিবন্ধন নেই, সেই পত্রিকা নিবন্ধন স্মারকলিপিও কিন্তু আমরা ডিসি অফিসে আমরা পেশ করছি। কিন্তু ওই নিউজগুলো কি করে, সে পত্রিকাগুলো সে কয়েকটা কপি ছাপায় শুধু কাদের জন্য, ওই যে যারা তার কাছে ভুক্তভোগী তাদের ছবিগুলো সে পাবলিশ করবে, শুধু ওটার জন্য সে পত্রিকাগুলো ছাপাইয়া সেইগুলোই করে। আবার কি করে, কিছু পত্রিকার সংখ্যা বের করে সেই পত্রিকা আবার কিছু সাংবাদিকের কাছে সেই পত্রিকাগুলো বিক্রি করে দেয়। পত্রিকা বিক্রি করার কোনো রাইট নেই, আইনতভাবে নাই, কিন্তু সে বিক্রি করে দেয় কন্টাকে। ওর ওই পত্রিকার সম্পাদক চালায়, এখন সে প্রকাশ করে যে আমি এই 3-4টা পত্রিকার প্রকাশক। একজন সাংবাদিকের 30টা-40টা মামলা থাকতে পারে না, একটা সাংবাদিকের একাধিক মামলা থাকতে পারে না, একটা সাংবাদিকের একজনের প্রতি মানুষের ক্ষোভ থাকতে পারে, কিন্তু একজনের প্রতি 1000 মানুষের 100 মানুষের ক্ষোভ থাকতে পারে না, তাই না? সে একজন হলুদ সাংবাদিক হিসেবে আমি মনে করি, সে আসলে প্রকৃত এখন সাংবাদিক না, হলুদ সাংবাদিক।